মায়া আজ অফিসে সকাল থেকে একটানা কাজ করে যাচ্ছে। এমনকি লাঞ্চ পিরিয়ডেও ব্রেক নেয়নি। আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। ওর বাবার প্রেশারটা বেড়েছে। কাল ওর বস আরমান চৌধুরী অফিসের কাজে থাইল্যান্ড যাবে। 3টার মধ্যে ফাইলগুলো রেডি করে বসের রুমে দিয়ে আসতে হবে। বসের রুমে যখনই যাওয়ার প্রয়োজন হয় তখনই ওর বুকটা ঢিপ ঢিপ করে। মানুষের চোখ যে হায়নার মতো হতে পারে আরমান চৌধুরীর চোখ দুটো না দেখলে ওর জানা হতো না। ওই চোখের দিকে তাকালে মায়ার মনে হয় ওর ভিতরটা মনে হয় বস খুব নোংরাভাবে দেখছে। বুকের দিকে চোখ দুটো স্থির হয়ে থাকে। মায়া হেজাব পরে এবং বেশ বড়সড় ওড়না দিয়ে শরীরটা ঢেকে রাখে। তারপরও উনি বুকের দিকে তাকিয়ে থেকে কী মজা পান মায়া বুঝে পায় না। টাকার জন্য এই বসগুলোর আন্ডারে কাজ করতে হয়। চাকরি করতে এসে কম অভিজ্ঞতা মায়ার হয়নি। ঢাকা ইউনিভার্সিটি থেকে মার্কেটিংয়ে গ্র্যাজুয়েশন করা মায়াকে চাকরি অনেকে দিতে চায়, পাশাপাশি ওর শরীরটাকেও দখলে নিতে চায়। এই 6 মাসে 3টা অফিস বদলালো। এখানেও কতদিন কাজ করতে পারবে কে জানে। এক বস তো অফিস আওয়ারের পরে ওকে নিয়ে ক্যাফেতে বসে দুঃখের কথা শোনাতে বসে, যাকে এক কথায় বউয়ের বদনাম ছাড়া আর কিছু বলা যায় না। সবার শেষে বলে সারাদিন অফিস করার পর বউয়ের কাছে পর্যাপ্ত সুখ পেতে মন চায়, কিন্তু বউ সেটা বোঝে না। রাতে ভোস ভোস করে ঘুমায়। মায়া চাইলে তাকে একটু সুখ দিতে পারে। এসব কথা শোনার সাথে সাথে মায়া কল্পনায় বসের শরীরে একগাদা থুতু ছিটিয়ে দেয়। মায়া 5 ফুট 4 ইঞ্চি লম্বা। এক বস তো ওকে দেখে বলে, লম্বা মেয়ে হলে সব কিছু মাপ মতো হয়। কথাটা শোনার সাথে সাথে মায়ার বমির উদ্বেগ হয়। সেই মুহূর্তে বসের মুখে বমিগুলো ফিক্কা মারতে মন চায়। মোবাইলের শব্দে নিজের ভাবনা থেকে ফিরে আসে। স্ক্রিনে তাকিয়ে দেখে ওর মা ফোন দিয়েছে। হ্যালো আম্মু, আব্বুর শরীরের কি অবস্থা? প্রেশার কমেনি, মনে হচ্ছে হাসপাতালে নিতে হবে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। কম্পিউটারে একটানা কাজ করার পর মায়ার মাথাটা কেমন ঝিমঝিম করছে, কিন্তু উপায় নেই। দ্রুত ফাইলগুলো বসের কাছে বুঝিয়ে দিয়ে ওকে বাসায় ফিরতে হবে। আজকে তো মাসের 20 তারিখ, হাতে তেমন টাকা পয়সাও নেই। আব্বুকে হাসপাতালে নিয়ে গেলে কিছু টাকা তো লাগবে। দেখা যাক, ফাইল দেওয়ার সময় কিছু টাকা চেয়ে নেবে। সামনের মাসের বেতন থেকে কেটে নিতে বলবে। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে 3টা বাজে। ফাইলগুলো নিয়ে বসের রুমের কাচের দরজায় দাঁড়িয়ে বলে, আসতে পারি স্যার? আসুন। মায়া ভিতরে এসে ফাইলগুলো বুঝিয়ে দিয়ে বলে, স্যার, আমার বাবার শরীরটা খুব একটা ভালো নেই। প্রেশার অনেক বেড়েছে। ওনার ডায়াবেটিস আছে, সাথে সিকেডিও আছে। আব্বুকে হাসপাতালে নিতে হবে। আর কিছু টাকার দরকার ছিল। অসুস্থ মানুষ অসুস্থ থাকবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে তো অস্থির হওয়ার কিছু নাই। আপনি তো ডাক্তার নন যে বাড়ি গিয়ে মুহূর্তে বাবার রোগ সরিয়ে তুলবেন। আর টাকার দরকার আছে, সমস্যা নেই। অ্যাকাউন্টস সেকশনে গিয়ে আমার কথা বলে নিয়ে নিন। কিন্তু অফিস থেকে আজ তাড়াতাড়ি যাওয়া হবে না। সন্ধ্যার পর আমার কিছু ক্লায়েন্ট আসবে, তাদেরকে আপনার সময় দেওয়ার জন্য থাকতে হবে। ক্লায়েন্টের কথা শুনে মায়ার বুকের ভিতরটা কেমন করে উঠল। এই অফিসে জয়েন করেছে মাস 2 আগে। অফিসের হাবভাব এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি, তবুও সাহস করে বসকে বলল, স্যার, আমি না গেলে আব্বুকে হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না। আমাকে যেতেই হবে। স্যার, আমাকে আজকের মতো ছেড়ে দিন। কাল না হয় কাজ আরও একটু বেশি করে পুষিয়ে দিব। আমার কথা শুনে বস খুব বিশ্রীভাবে হাসলেন। তারপর চিবিয়ে চিবিয়ে বললেন, কাল তো ক্লায়েন্ট আসবে না, ওদের আজকে আসার কথা। আপনি আমার পার্সোনাল সেক্রেটারি, আপনি চলে গেলে কিভাবে হবে? আপনার মায়ের বিকাশ নাম্বার আছে? হুম। ওনার নাম্বারে টাকা পাঠানোর ব্যবস্থা করুন। মায়া বসের রুম থেকে বেরিয়ে আসে, মনে মনে বলে, তোর বাপ মা যখন অসুস্থ হয়ে মৃত্যুশয্যায় কাতরাবে, সেদিন আমার যন্ত্রণা তুই উপলব্ধি করবি। মায়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ওর উপর পুরো পরিবারের দায়িত্ব এসে পড়েছে, সে কারণে চাকরির পিছনে ওকে দৌড়াতে হচ্ছে। অথচ ওর বয়সী অনেক মেয়েরা বাবা মায়ের আঁচলের নিচে নিশ্চিন্তে জীবনযাপন করছে। কেউ কেউ চাকরি করছে, কিন্তু ওর মতো চাকরি ছাড়া গত্যন্তর নাই এমন অবস্থায় হয়তো পড়তে হয়নি। এই মুহূর্তে ও ছাড়া ওদের সংসারে হাল ধরার কেউ নেই। ওর পরের বোন ইরা বাংলা কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে।
এর পরের ভাই রুবেল সামনে এইচএসসি পরীক্ষা দিবে আর সবার ছোট নোবেল এসএসসি পরীক্ষা দিবে। বাবার ওষুধের খরচ, সংসারের খরচ, পেনশনের টাকা দিয়ে তেমন কিছু হয় না। টাকা পয়সার চিন্তায় ও রাতে ভালো মতো ঘুমাতে পারে না। সকাল হলেই খরচের হিসাবগুলো ওকে গিলতে আসে। অথচ ওর বাবা যখন সুস্থ ছিল, 4 ভাই বোন, মা বাবা সহ ওদের বাড়িটা ছিল জান্নাতের টুকরো। আল্লাহ পাক এত সুখ দিয়েছিলেন। বাবা চাচাদের মধ্যে ওর বাবা ছিল সবার বড়। ওর বাবারা 2 ভাই আর 3 বোন। দাদি যতদিন বেঁচে ছিলেন সবার মাঝে ভালোই নৈকট্য ছিল। দাদি মারা গিয়েছে 2 বছর হলো। এরপর থেকে বাবাও অসুস্থ। এর মাঝে বাবা চাকরি থেকে অবসরে গেলেন। আর 2 ফুফু বাবার থেকে বড়, আর 1 ফুফু ছোট। ওর বাবা সরকারি চাকরি করত। এজি অফিসের সিনিয়র অ্যাকাউন্টস অফিসার ছিল। ছোটবেলা থেকে মায়া দেখেছে ওর বাবা সবার প্রতি দায়িত্ব পালন করে গিয়েছে। দাদা ওর বাবা চাচাদের অনেক ছোট রেখে মারা যান। তখন ওর বাবা কেবল ম্যাট্রিক দিয়েছিল। হঠাৎ হার্ট অ্যাটাক করে দাদা মারা যান। বড় ফুফু শেফালি বেগমের শুধু বিয়ে হয়েছিল। তখন থেকে ওর বাবা জীবন যুদ্ধে সংগ্রাম করছে। একদিকে পড়াশোনা করত, আবার টিউশনি করা, পত্রিকা অফিসে লেখালেখি করা, এভাবে অর্থ উপার্জন করত। তারপর মেজ ফুফু বকুলের বিয়ের ব্যবস্থা করে। বড় 2 ফুফু অর্থবিত্তে ভালোই আছে। ওর বাবা নিজের পড়াশোনার খরচ যেমন চালাতো, তেমনি চাচা ওমরেরও ছোট ফুফু জবারও পড়াশোনার খরচ চালিয়েছে। আজকে মায়ার মনে হয় কি অমানুষিক পরিশ্রম ওর বাবাকে করতে হয়েছে। ছোট চাচা চাকরি খুব বড় করে না, কারণ পড়াশোনায় ওর চাচা খুব ফাঁকিবাজি করত। যাই হোক, ওর বাবার চাকরি থাকা অবস্থায় ওর চাচা টাকা পয়সা নিয়ে নিজেকে গুছিয়ে নিয়েছে। সেই টাকা দিয়ে চাকরির পাশাপাশি কাপড়ের দোকানের ব্যবসা শুরু করেছে। তাই উনিও ভালোই আছেন। ছোট ফুফু জবা একটা প্রমিনেন্ট এনজিওতে রিসার্চ অফিসার হিসাবে ভালো বেতনে কাজ করতেন। ওদের সবার দিনকাল খুব ভালোই যাচ্ছে। শুধু ওর বাবা ওদের সবাইকে নিয়ে সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন। এর দায়ভার ওর চাচা ফুফুরা ওর মায়ের ওপর দিয়ে নিজেদের দায়িত্বকে আড়াল করে নিয়েছেন। এখন কালে ভদ্রে ওরা ফোন দেন। টাকা পয়সা দেওয়ার তো প্রশ্নই আসে না। মায়াও ওর কোনো আত্মীয় স্বজনের কাছে আশা করে না। নানার দিকে ওর মা, 1 বোন, 2 ভাই। ওর মা সবার বড়। সংসার করতে এসে তার সীমাবদ্ধতা অনুযায়ী মামাদের সাহায্য করেছে। তখন 2 মামা পড়ালেখা করত। নানার শরীর স্বাস্থ্য ভালো ছিল না। এখন ওদের দিন ফিরেছে, তবে ওর মাকে সবাই ঝেড়ে ফেলেছে। নানাও বেঁচে নেই। নানিও 1 বছর আগে মারা গিয়েছে। সবাই ওর দিকেই আঙ্গুল তুলে। বড় সন্তান হিসাবে এই সংসারের দেখভাল করা ওরই দায়িত্ব। অথচ সবাই ভুলে যায় ও যে একটা মেয়ে মানুষ। এই সমাজের আনাচে কানাচে মানুষরূপী নারী খেকো জানোয়ারগুলো ভদ্রতার মুখোশ পরে ওত পেতে থাকে। মায়া খুব ভালো করে জানে ওর চরিত্রে এতটুকু কালিমা লাগলে আত্মীয় স্বজনের তীক্ষ্ণ কথার ছুরিতে ওকে কতটা রক্তাক্ত হতে হবে। তাই প্রতিনিয়ত আল্লাহ পাকের উপর ভরসা করে নিজেকে রক্ষা করার চেষ্টা করে। মায়ার মনটা আজ কু ডাকছে। মায়ের নাম্বারে টাকা পাঠিয়ে ওর বাবাকে হাসপাতালে নিতে বলে কাজে মন দিল, কিন্তু কাজ যেন ওর হাতে উঠছে না। এমন সময় বস আরও একটা ফাইল পাঠিয়ে দিয়ে কম্পিউটারে টাইপ করতে বললেন। এদিকে আস্তে আস্তে পুরো অফিস খালি হতে শুরু করলো। এক সময় অফিসের পিয়নটা মায়ের দিকে তাকিয়ে বলল, ম্যাম, আপনারে তো স্যার মনে হয় আজকা ছাড়বো না। চাবি আপনার কাছে জমা দিয়া আমারে চইলা যেতে বলল। নিজেরে সাবধানে রাখেন। মতিনের কথাগুলো মায়ের কানে অদ্ভুত শোনালো। এদিকে আকাশটাও ভীষণ মেঘ করেছে। মনে মনে মায়া দোয়া পড়তে লাগলো। ল্যান্ড ফোনটা বেজে উঠল। নিশ্চয়ই বস ফোন দিয়েছে। রিসিভ করতেই আরমান চৌধুরী বলল, নোটবুকটা নিয়ে আমার রুমে আসুন। মায়া বসের রুমে যাওয়ার আগে ওয়াশরুমে গিয়ে হেজাব খুলে চুলগুলো চিরুনি করে একটা খোপা বেঁধে নেয়। গোধূলি থেকে কেনা পিতলের খোপার কাঁটাটা খোপায় ঢুকিয়ে নেয়। এরপর হিজাব আবার মাথায় জড়িয়ে নেয়। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে আকাশে বেশ মেঘ করেছে। কয়েকদিন বেশ গরম পড়েছিল। আকাশে মেঘের ঘনঘটা দেখে মায়ের মুখে দুশ্চিন্তার ছাপ পড়ে। পুরো অফিস খালি, তার উপর মেঘের গর্জন। মায়া মনে মনে ভীষণ ভীত হয়ে পড়ে।
মায়া দোয়া দরুদ পড়ে নিজের বুকে ফু দিয়ে কাচের দরজা ঠেলে বসের রুমে প্রবেশ করে, কিন্তু রুমের ভিতর কটু গন্ধে ওর শরীরটা গুলিয়ে ওঠে। বসের হাতে মদের গ্লাস দেখে মায়ার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সেদিকে তাকিয়ে বস আরমান চৌধুরী বলে, আপনি আমাকে ভয় পাচ্ছেন কেন? সামনের চেয়ারটায় বসুন। আমি ডিকটেশন দিচ্ছি, আপনি লিখে ফেলুন। বসের কথাগুলো জড়িয়ে আসছে। মায়ার ভয়টা বাড়তে লাগলো। তারপরও মনে মনে দোয়া পড়ে আল্লাহকে স্মরণ করে বসের মুখোমুখি চেয়ারটায় বসলো। আরমান চৌধুরী বলতে শুরু করলো, মায়াও লেখা শুরু করলো। একসময় লেখা শেষ হয়। মায়া নিজের চেয়ার ছেড়ে তাড়াতাড়ি উঠে এই রুম থেকে বের হতে চায়। হঠাৎ ওর ওড়নায় টান পড়ে, ওড়নাটা মাটিতে পড়ে যায়। তুলতে গিয়ে দেখে ওর ওড়নার কোণটা বসের জুতোর নিচে আটকে আছে। বস ওর সামনে দাঁড়িয়ে আছে, তার মানে ওড়নাটা উনি টান দিয়ে মাটিতে ফেলেছেন। মায়া ওড়নাটা টেনে বের করার চেষ্টা করছে। ওর চেষ্টা দেখে শয়তানটা বীভৎসভাবে হাসতে লাগলো। এরপর বলে, এত তারা কিসের? বাইরে এখন তুমুল ঝড় বৃষ্টি, কিভাবে যাবেন? তার চেয়ে আমার সাথে না হয় একটু সময় কাটান। মায়া কাঁদতে কাঁদতে বলে, আপনি আমার সাথে এমন করছেন কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ওড়নাটা ছাড়ুন। বাইরে তখন শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। মায়া বুঝতে পারছে ওর সমূহ বিপদ। চিৎকার দিয়েও তেমন কোনো লাভ হবে না। বৃষ্টির শব্দে ওর চিৎকার কেউ শুনতে পাবে না। মদের শেষ চুমুকটা দিয়ে গ্লাসটা টেবিলে রেখে দুহাত দিয়ে মায়াকে হ্যাঁচকা টান মেরে দাঁড় করিয়ে বুকের সাথে শক্ত করে ধরে শয়তানটা বলে, কেন ছটপট করছেন? কিছুটা সময় আমার সাথে থাকুন। এই ঝড় বৃষ্টির রাতে কিভাবে যাবেন? তাছাড়া রাস্তায় ওত পেতে থাকা শিয়াল কুকুর আপনাকে ছিঁড়ে খাবে। চলুন, আমরাও পাশের রুমটায় রোমাঞ্চের ঝড় তুলি। বসের মুখ থেকে মদের গন্ধে মায়ের বমির উদ্বেগ হয়। মায়া মনে মনে বলে, তুই কি শয়তান? তুই তো ওদের থেকে কোনো অংশে কম না। তারপর নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো আর কাঁদতে কাঁদতে অনেক অনুনয় বিনয় করে বলতে থাকে, স্যার, আপনি আমার কোনো ক্ষতি করবেন না। আমাকে অসম্মানিত করবেন না। আল্লাহ পাক সইবেন না। মায়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলে, আপনি কোনটাকে অসম্মানিত বলছেন? বরং আপনাকে আমি আমার লেভেলে নিয়ে আসতে চাই। আপনি শুধু একটু সহযোগিতা করুন, দেখবেন তরতর করে আপনি শুধু উপরের সিঁড়িতে উঠে যাবেন। আপনার একটু সহযোগিতায় অসুস্থ বাবার ভালো চিকিৎসা হবে, বোনের ভালো বিয়ে হবে, ভাই দুটো লেখাপড়া চালিয়ে নিতে পারবে। এরপর মায়ার বুকের দিকে তাকিয়ে বলে, এত সুন্দর ফিগার আপনার, যে কোনো পুরুষের মাথা ঘুরে যাবে। এটাকে কাজে লাগান। দুনিয়া তো এটাতেই ঘায়েল হচ্ছে। মায়া ধস্তাধস্তি শুরু করলো, কিন্তু শয়তানটার সাথে পেরে উঠছে না। শয়তানটা ওকে জড়িয়ে ধরার চেষ্টা করছে আর বলছে, বুনো ঘোড়া বাগে আনার তৃপ্তি আলাদা। জোর করে মায়ার ঠোঁটে ঠোঁট ডুবাতে গেলে মায়া বাধা দেয়। আরমানও রেগে গিয়ে কষিয়ে ওকে চর মারে। মায়া মেঝেতে পড়ে যায়। এরপর আরমান মায়াকে পাজাকোলা করে অফিসের লাগোয়া বিশ্রাম কক্ষে খাটের উপর ছুঁড়ে মারে। এক টান দিয়ে মায়ার জামার সামনের কিছুটা অংশ ছিঁড়ে ফেলে। মাথার হেজাবটা টান দিয়ে খুলে ফেলে। চুলগুলো ঝড়ে বিধ্বস্ত ফসলের ক্ষেতের মতো ছড়িয়ে মুহূর্তে ওর কপালে ছড়িয়ে পড়ে। শুধু খোপার কাটার কারণে পিছনে কিছু চুল তখনও আটকে ছিল। মায়া হাত পা ছুটতে লাগলো, কিন্তু আরমানের সাথে পেরে উঠছে না। এরপর আরমান সাপের মতো হিস হিস করে বলে, মাগি, তোর তেজের আগুন আজকে আমি চিরতরে নিভিয়ে দেব। এরপর নিজের দুর্গন্ধযুক্ত মুখটা মায়ের মুখের কাছে জোর করে নিতেই ও নিজের খোপা থেকে পিতলের মোটা কাঁটাটা ডান হাত দিয়ে বের করে শয়তানটার মাথায় সুচালো অংশ দিয়ে আঘাত করতে থাকে। সাথে সাথে শয়তানটা ব্যথায় কুকিয়ে উঠে ওকে ছেড়ে দেয়। আর ক্ষত স্থান দিয়ে দরদর করে রক্ত বের হয়ে বেড কভারটা ভিজে যায়। মায়া আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ওড়নাটা নিয়ে নিজেকে ভালো মতো ঢেকে নিয়ে অফিস থেকে বের হয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে হাইওয়ে রাস্তা ধরে দৌড়াতে শুরু করে। মিরপুর বেড়িবাঁধের হাইওয়ে রাস্তার পাশে ছিল মায়ার অফিস। ঘুটঘুটে নিকশ কালো অন্ধকারে মায়া হাইওয়ে পথ ধরে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে থাকে।
যেভাবে হোক ওকে বাড়ি পৌঁছাতে হবে। বৃষ্টির পানির স্রোত ওর পায়ে ধাক্কা খেয়ে এমন শব্দ করছে মনে হচ্ছে কেউ ওর পিছনে আসছে। ঝড়ে আহত ডানা ভাঙা পাখির মতো ও একবার পিছন ফিরে তাকালো। মেঘের গর্জনে বিদ্যুতের আলোয় মনে হলো তাই তো এ এক মানুষের অবয়ব ওর পিছু নিয়েছে। অতিরিক্ত মানসিক চাপে ওর দৃষ্টিভ্রম হতে লাগলো। নদীর পাশের গাছগুলোয় বাতাসের তোড়ে অদ্ভুত শব্দ হতে লাগলো। মনে হলো কেউ যেন আর্তনাদ করছে। ও একবার পিছলে গিয়ে হাইওয়ের রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায়। আবির চৌধুরী ঢাকা শহরের নামকরা বিজনেস আইকন আজ পঞ্চগড় থেকে ফিরেছে। ওখানে কিছু টি এস্টেট আছে, সেটা ভিজিটে গিয়েছিল। সকালে ফোন আসে দাদি জিনাতুন্নেসা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। খবরটা পেয়েই ঢাকার পথে রওনা দিয়েছে। পুরোটা পথ ভালোই এসেছে। ঘরের কাছে এসেই ঝড় বৃষ্টি শুরু হলো। জ্যাম এড়ানোর জন্য মিরপুরের ভেরিবাদের পথটা বেছে নিল আর তাড়াতাড়ি পৌঁছানো যাবে। হঠাৎ গাড়ির সামনে কি যেন এসে পড়ল। শক্ত ব্রেক কষে বিএমডাব্লিউ কারটা আবির চৌধুরী থামিয়ে দেয়। আবির প্রথমে প্রচণ্ড রেগে যায়, আর একটু হলে বড় কোনো বিপদ ঘটে যেতে পারত। তারপর ধীরে সুস্থে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। বলা যায় না ডাকাত দলের লোক হতে পারে। এদিকে প্রচণ্ড মানসিক চাপ আর এতটা পথ দৌড়ানোর ফলে মায়ার শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে আসে। সে উঠে দাঁড়াতে পারে না। আবির গাড়ি থেকে নেমে মায়ার নিকটে চলে আসে। তখন বৃষ্টির ঝাপটাও কিছুটা কমে। বিরক্ত হয়ে মায়াকে বলে, এভাবে ঝড় বৃষ্টির মধ্যে কি খদ্দের পাওয়া যায়? কথা শুনে মায়া হু হু করে কেঁদে ওঠে, বলে, আপনি আমাকে যে ধরনের মেয়ে ভাবছেন আমি আসলে সে ধরনের মেয়ে নই। আমার বড় বিপদ, আমাকে একটু দয়া করে বাড়িতে পৌঁছে দেবেন। যদিও আবিরের জীবনে দয়ামায়া বলে কিছু নেই। ছোটবেলা থেকে এমন এক পরিবেশে বড় হয়েছে সেখানে দয়ামায়ার স্থান ছিল না। তবে মেয়েটার কণ্ঠ আজ ওকে আলোড়িত করলো। সে সময় বিদ্যুতের আলোয় মেয়েটাকে এক পলক দেখার সুযোগ হয়। বলতেই হবে মেয়েটা অসম্ভব সুন্দরী। মায়াকে উঠে দাঁড়াতে আবির সাহায্য করে। এরপর ওর পাশের সিটের দরজাটা খুলে দেয়। মায়া গাড়িতে উঠে বসে। আবির স্টিয়ারিংয়ে বসে গাড়ি স্টার্ট দেয়। এরপর মায়াকে মিরপুর 1 নম্বরে আনসার ক্যাম্পের গলিতে নামিয়ে দেয়। মায়া ওকে ধন্যবাদ জানিয়ে বাড়ির পথে হাঁটা দেয়। এদিকে সালেহা বেগম বিকাল থেকে মেয়ের মোবাইল বন্ধ পাচ্ছেন। অফিসের রিসিপশনেও ফোন দিয়েছেন, কিন্তু কেউ রিসিভ করছে না। আল্লাহ পাকের কাছে সমানে দোয়া করে যাচ্ছেন মেয়েটার যেন কোনো বিপদ না হয়। যাক, তাও ভালো মায়ার বাবাকে নিয়ে হাসপাতালে যেতে হয়নি। স্থানীয় ডাক্তার এসে ওষুধ দিয়ে গিয়েছেন, ঘুমের ওষুধও দিয়েছেন। এখন ঘুমিয়ে পড়েছে। সালেহা বেগমের টেনশন দেখে রুবেল এসে বলে, এত চিন্তা করো না, আপু ঠিক এসে পড়বে। এদিকে ইরার শরীরটা ভালো নয়, মাথাটা নাকি শুধু ঘোরে, খেতেও পারছে না। ওর আবার কি হলো কে জানে। এসব নানা চিন্তায় সালেহা বেগমের খুব অস্থির লাগছে। ডোরবেলটা বেজে উঠল। সালেহা বেগম দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে বিধ্বস্ত অবস্থায় আলুথালু বেশে মায়া দাঁড়িয়ে আছে। জামার সামনের অংশ ছেঁড়া দেখে সালেহা বেগম আঁতকে উঠে বললেন, তোর এই হাল কি করে হলো? আর মোবাইল বন্ধ রেখেছিস কেন? বাস থেকে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়েছি, চার্জ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু মায়ার কথায় সালেহা বেগমের পুরোপুরি বিশ্বাস হলো না। বুকের ভিতরটা যেন কেমন করে উঠল। মেয়েকে ওয়াশরুমে গিয়ে ভেজা পোশাক দ্রুত বদলাতে বললেন। মায়া ফ্রেশ হয়ে এসে ওর মাকে বলল, আব্বুকে ডাক্তারের কাছে নাওনি? নিব কিভাবে? বিকেল থেকে ঝড় বৃষ্টি শুরু হলো, সেই কারণে যেতে পারিনি। তবে মোড়ের ওষুধের দোকানটা থেকে রুবেল ডাক্তার ডেকে এনেছিল। উনি ওষুধ দিলেন, পাশাপাশি ঘুমের ওষুধ দিয়েছেন। ওষুধ খাওয়ার পর প্রেশারটা একটু কমেছিল, ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। মায়া ওর বাবার ঘরে গিয়ে দেখে আসলো। ও বাবার মুখটা কি সুন্দর লাগছে। মায়ার প্রচণ্ড খিদে লেগেছে। কিচেনে গিয়ে ভাত বেড়ে খেয়ে নিজের রুমে এসে দেখে ইরা বিছানায় পড়ে আছে। চোখ মুখ খুব ফ্যাকাশে লাগছে। মায়া ওর দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, তোকে এমন লাগছে কেন? আপু, আমি কোনো কিছু খেতে পারছি না, সব কিছু কেমন যেন গন্ধ লাগছে। তাহলে তো ডাক্তারের কাছে যেতে হবে, জন্ডিস হলো কিনা কে জানে। মায়া এরপর রুবেল আর নোবেলের ঘরে গিয়ে দেখে রুবেল পড়ছে, কিন্তু নোবেল ঘুমিয়ে পড়েছে। মায়া একটু বিরক্ত হয়ে রুবেলকে বলল,
সামনে ওর এসএসসি পরীক্ষা, এভাবে ঘুমালে পরীক্ষায় তো ডাব্বা মারবে। ওকে ডেকে দে। মায়া ওখানে আর দাঁড়াতে পারল না। মায়ার ভিতর অদ্ভুত যন্ত্রণা শুরু হয়েছে। নিজের রুমে এসে বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে ইরাকে বলল, আমার খুব ক্লান্ত লাগছে, মাথায় যন্ত্রণা হচ্ছে, ঘুমিয়ে গেলে আমাকে ডাকিস না। ঠিক আছে। মায়া শুয়ে পড়ার সাথে সাথে ঘুমাতে পারল না। ওর বসের আচরণগুলো মনে হতেই শিউরে উঠল। আল্লাহ পাকের কাছে এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। আল্লাহ পাকের রহমত ছিল বিধায় এই যাত্রায় ও মানসম্মান নিয়ে ফিরতে পেরেছে। না, ওই অফিসে আর নয়, আবার নতুন চাকরি খুঁজে নিতে হবে। কিন্তু এভাবে লড়াই করে আর কতদিন নিজেকে রক্ষা করতে পারবে? আল্লাহ পাকের কাছে মনে মনে প্রার্থনা করে বলল, আমাকে একটা উপায় বের করে দাও মাবুদ, আমি যে আর পারছি না। আজ কয়েকদিন পর মায়ার অর্ণবের কথা মনে পড়ল। ওকে অর্ণব ভালোবাসতে চেয়েছিল, কিন্তু মায়া ওকে ফিরিয়ে দিয়েছিল। না দিয়ে যে ওর উপায় ছিল না। ও ছাড়া ওদের পরিবারের হাল ধরার কেউ নেই। যদিও অর্ণব অপেক্ষা করতে চেয়েছিল, কিন্তু মায়া নিষেধ করে দিয়েছে। অর্ণবও এক বুক অভিমান নিয়ে ফিরে গিয়েছে। যত পিএইচডি করতে পারি জমিয়েছে। মায়া আজ বুঝে কেন অর্ণব এত তাড়াতাড়ি দেশ ছাড়ল। মায়ার উপেক্ষা অর্ণব নিতে পারেনি, ওর অহম্বোধে লেগেছিল। সে কারণে এক আকাশ অভিমান নিয়ে চলে গিয়েছে। এছাড়া মায়ার হাতে কিছু ছিল না। কতদিন অপেক্ষায় রাখবে? ওর দায়িত্ব শেষ হবে কবে ও তো নিজেই জানে না। শুধু শুধু একটা মানুষের জীবন নষ্ট করার অধিকার ওর নেই। তার থেকে দুজনের পথ আলাদা হয়ে যাওয়াটা মনে হয় একদিক থেকে ভালোই হয়েছে। অর্ণব ওর বাবা মায়ের একমাত্র সন্তান। সমাজের উচ্চবিত্তে ওদের বাস। সেখানে মায়ার মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েকে ওর বাবা মা মেনে নিতে নাই পারেন। সে কারণে মায়ার মনে হয়েছিল ওর আর অর্ণবের সম্পর্কটা একটা অসম সম্পর্ক। যত তাড়াতাড়ি মায়া এই সম্পর্ক থেকে বের হতে পারবে ততই কষ্ট কম হবে। তবে অর্ণবকে ফিরিয়ে দিয়ে ওর যে কষ্ট হয়নি এ কথা ঠিক নয়। বরং এক বুক অভিমান নিয়ে অর্ণব যেদিন দেশ ছেড়ে চলে যায় সেদিন মায়াও এয়ারপোর্টে ছুটে গিয়েছিল। অর্ণবের এক বন্ধুর কাছে ওর যাওয়ার দিনক্ষণ জেনে নিয়েছিল। দূর থেকে যখন মায়া দেখেছে অর্ণব এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছে, সাথে সাথে মায়ার বুকের ভিতরে একরাশ শূন্যতা ছড়িয়ে পড়েছিল। ওর সে সময় মনে হয়েছিল এই পৃথিবীর কোথাও ওর কেউ নেই। এক নিষ্প্রাণ ধরনীর বুকে ও পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল। যতক্ষণ অর্ণবকে দেখা গিয়েছে ততক্ষণ ও তাকিয়েছিল। এক সেকেন্ডের জন্য চোখের পলক ফেলেনি। এরপর উদ্ভ্রান্তের মতো কতক্ষণ হেঁটে বেরিয়েছে। হাউমাউ করে কেঁদে মনের কষ্টগুলো দূর করার চেষ্টা করেছে। পাশাপাশি নিজেকে এই বলে সান্ত্বনা দিয়েছে, প্রেম ভালোবাসা ওর জন্য নয়। কারণ পরিবারের বড় সন্তান হয়ে ও কোনোদিন পারবে না স্বার্থপরের মতো শুধু নিজের সুখ খুঁজে নিতে। তাছাড়া ওর পরিবারের দায়িত্ব নেওয়ার মতো ও ছাড়া কেউ নেই। যদিও অর্ণব বলেছিল মায়ার সাথে থেকে ও দায়িত্ব পালন করবে, মায়া রাজি হয়নি। ও কখনো নিজের দায় অন্যের উপর চাপিয়ে নিজেকে তার কাছে দায়বদ্ধ করে রাখতে চায়নি। অর্ণবের ভাবনা মাথা থেকে মায়া ঝেড়ে ফেলতে চাইল, কেননা দেখা যাবে ও শুধু ভাবনার অতলে তলিয়ে যাবে। তাছাড়া আজ যে অভিজ্ঞতা ওর হলো, এরপর ওই অফিসে যাওয়ার প্রশ্নই আসে না। যেভাবে কাঁটাটা দিয়ে ও শয়তানটাকে আঘাত করেছে, এরপর ওকে যদি সামনে পায় তাহলে কি ঘটতে পারে ও তা ভাবতে চায় না। মায়ার ভীষণ যন্ত্রণা হচ্ছে। ইরাকে লাইটটা অফ করে দিতে বলল। একটু ঘুমালে হয়তো মায়ার ব্যথাটা কমে যেতে পারে। মায়া মোবাইলটা অফ করে রাখলো, যাতে অফিসের কেউ ওর সাথে যোগাযোগ করতে না পারে। এক সময় মায়ের চোখে ঘুম নেমে আসলো। ও আজ একটা অদ্ভুত স্বপ্ন দেখলো। ও একাকী সমুদ্রের তীরে হাঁটছে। ঢেউগুলো এসে ওর পায়ে ছুঁয়ে দিয়ে যাচ্ছে। হিমশীতল ঠান্ডা পানিতে হেঁটে বেড়াতে বেশ লাগে। হঠাৎ ওর পা চোরাবালিতে আটকে যায়। ও যেন ক্রমে অতলে তলিয়ে যেতে লাগলো। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, কিন্তু ওকে সাহায্য করতে কেউ এগিয়ে আসছে না। অথচ চারপাশে প্রচুর মানুষ নিজেদের মতো করে হাসি আনন্দে মত্ত থাকছে। হঠাৎ একজন বলিষ্ঠ মানুষ এসে ওকে সেই চোরাবালি থেকে উঠিয়ে নিয়ে আসে।
ওর ঘুম ভেঙে যায়। তবে স্বপ্নের মধ্যে ওর মনে হয় ওই মানুষটা ওর খুব পরিচিত কাছের একজন মানুষ। কিন্তু অর্ণব নয় সেটা ও নিশ্চিত, কারণ অর্ণবের প্রতি ওর যে অনুভব সেটা সে স্বপ্নে উপলব্ধি করেনি। একটু পরেই ফজরের আজান শোনা যায়। মায়া বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে আসে। ফজরের নামাজ আদায় করে বারান্দায় গিয়ে বসে। গতকাল বৃষ্টি হওয়াতে আজকের সকালের বাতাসটা ওর কাছে দূষণমুক্ত মনে হচ্ছে। সালেহা বেগম নামাজ আদায় করে বারান্দায় এসে মায়ার পাশে বসেন। কালকের ঘটনার রেশ এখনও ওনার মাথায় ঘুরপাক খাচ্ছে, বিশেষ করে যখনই মেয়ের জামাটার সামনে ছেঁড়া অংশটা চোখের সামনে ভাসছে তখনই ওনার অস্থিরতা শুরু হয়। মায়া ওর মায়ের শারীরিক ভাষা দেখে বুঝতে পারে ওর মা কালকে ওর জামা ছেঁড়ার কথাটা আবার তুলবে, সে কারণে মাকে ব্যস্ত রাখতে বলে। আম্মু আমাকে এক কাপ চা দিতে পারবে? সালেহা বেগম কথাটা আর জিজ্ঞাসা করতে পারে না, চা বানাতে কিচেনে চলে যান। নোবেলের হাতে মায়ার চা পাঠিয়ে দিয়ে সালেহা বেগম ইশাক সাহেবের ঘরে ঢুকে পড়ে। ইশাক সাহেব বেশ সকালেই উঠে পড়েন। সালেহা বেগম ভীষণ আন্তরিকতার সহিত ইশাক সাহেবের দাঁত ব্রাশ করা থেকে শুরু করে মুখ হাত ধুয়ে দেন, পোশাক বদলে দেন, এরপর নাস্তা খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দেন। পরম যত্নে সালেহা বেগম মানুষটার সেবা করেন। নোবেলের হাত থেকে চায়ের পেয়ালাটা হাতে নিয়ে সাথে সাথে কাপে চুমুক দেয়। গত দুদিন আগে চাকরির বিজ্ঞপ্তির পত্রিকা কিনে এনেছিলেন, কিন্তু ওর দেখা হয়নি। সে কারণে চায়ের কাপে চুমুক দিয়ে পত্রিকাটা চোখের সামনে মেলে ধরে। ওখানে একটা অভিনব বিজ্ঞাপন দেখতে পায়, চুক্তির বিয়ে। আলোচনা সাপেক্ষে দেনমোহর ঠিক করা হবে। দেনমোহরের অর্ধেক জীবনে টাকা কন্ট্রাক্ট পেপার সই করার আগে বুঝিয়ে দেওয়া হবে। যোগাযোগের ঠিকানা মোবারক মিয়া, ফোন নাম্বার 01715013924, নীলাম্বরী কর্পোরেশন। নামটা বড় অদ্ভুত, মায়া একটু অবাক হয়। এরপরে গুগলে সার্চ দিয়ে অফিসটা সম্পর্কে জেনে নেয়। অনেক ধরনের কাজের সমন্বয়ে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বুটিক্স থেকে শুরু করে বেকারি, গার্মেন্টস ফ্যাক্টরি, অনেক স্কুল মাদ্রাসাও এই প্রতিষ্ঠানের সাথে জড়িত। এক কথায় বিশাল অফিস। মায়ার একটু ভয় হতে থাকে, আবার কোনো এদোজলে না জানি ডুবে যেতে হয়। তারপর সাহস সঞ্চয় করে অফিসটাতে ফোন দেয়। মোবারক মিয়া নামে একজনের সাথে কথা হয়, যদিও মুখ ঢাকা মুখোশের দুনিয়ায় মানুষ চেনা কঠিন। তারপর গলার স্বরে মনে হলো লোকটা ভদ্র। মনে মনে ভাবে আজই দেখা করতে যাবে। এর সাথে বড় অঙ্কের অর্থের ব্যাপার আছে। তাছাড়া সংসারের দায় মেটাতে এই মুহূর্তে ওর টাকার খুব দরকার। মায়া দুপুরের খাবার খেয়ে 2টোর সময় রেডি হওয়ার জন্য রুমে আসে। ইরা আজও কলেজে যায়নি। ওকে নিয়ে মায়ার খুব চিন্তা হচ্ছে। ওর চলাফেরাটা খুব একটা সুবিধার নয়। মেয়ে বন্ধুর থেকে ওর ছেলে বন্ধু বেশি। খেয়ে এসে ইরা বিছানায় একটু শুয়েছে। হঠাৎ শোয়া থেকে লাফ দিয়ে উঠে বাথরুমে গিয়ে হড়হড় করে বমি করে দেয়। যা খেয়েছে সব বের করে দেয়। মায়াও দৌড়ে গিয়ে ইরাকে ধরে রাখে, যদি আবার মাথা ঘুরে পড়ে যায়। কিন্তু মায়ার খুব টেনশন হতে থাকে। বমি করা শেষ হলে ইরাকে নিয়ে সে বিছানায় শুইয়ে দেয়। এরপর বাথরুমে স্যাভলন মিশিয়ে পানি ঢেলে দেয়, তা না হলে গন্ধ ছড়াবে। না, আর অপেক্ষা করা ঠিক হবে না। কালকেই ইরাকে ও ডাক্তারের কাছে নিয়ে যাবে। এদিকে আবার ওকে 4টার মধ্যে বনানীতে পৌঁছাতে হবে। হাত মুখ ধুয়ে ঘরে এসে ক্লোজেট থেকে লখনৌ স্টিচের সাদা কালো সুতির সালোয়ার কামিজ বের করে পরে নিল। মাথায় কালো রঙের হেজাব পরে ওড়নাটা দিয়ে পুরো শরীর ভালো করে ঢেকে নিল। চোখে কাজল পরলো আর ঠোঁটে হালকা রঙের লিপস্টিক লাগালো। মায়াকে রেডি হতে দেখে ইরা জিজ্ঞেস করে, আপু, এই দুপুরবেলা সাজুগুজু করে কোথায় যাচ্ছিস? একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি, দোয়া করিস। যা হয় তা যেন ভালোর জন্য হয়। মায়া এরপর ইরার কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ইনশাআল্লাহ, চিন্তা করিস না, কাল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। মায়া ওর মায়ের কাছে থেকে বিদায় নিয়ে 2টোর সময় বাসা থেকে বেরিয়ে একটা সিএনজি নিয়ে বনানী কবরস্থানের দিকে রওনা দেয়। আজকেও আকাশটা মেঘলা করেছে, রাস্তায় বেশ জ্যাম।
সংসারের জাতাকলে পড়ে ও আজ যে সিদ্ধান্ত নিয়ে বের হয়েছে তার ভবিষ্যৎ কি হবে ও জানে না, কিংবা জানতেও চায় না, কারণ বর্তমানের চাহিদাটাই ওর কাছে এখন প্রকট হয়ে পড়েছে। এই চুক্তির বিয়েতে রাজি হতে ও আজ ছুটে চলেছে। নিজেকে কতটা ছোট মনে হচ্ছে তা শুধু ওই জানে। তবে মানুষরূপী বিভিন্ন দানবের লোলুপ উল্লাসের শিকার হওয়ার থেকে এই চুক্তির বিয়েটাকে তার একরকম মন্দের ভালো মনে হয়। মায়া তো জানে ওর এই জীবনটা নিঃসঙ্গ পথিকের মতো। এখানে কণ্টক ফোরানো পথে ওকে একলাই হেঁটে যেতে হবে। পা দুটো রক্তাক্ত হবে, সেখানে মলম লাগানোর কেউ থাকবে না, কিংবা প্রখর রৌদ্রতাপে কখনো হাঁটতে হবে। রবিকারের প্রখর আলোয় হয়তো মাথার তালু ফেটে যাবে, কিন্তু ছাতা ধরার মানুষ পাবে না, কারণ ওর জীবনের এই যুদ্ধটা ওর একার। কালকের ঘটনা ওকে এখনো তাড়িত করে ফিরছে। আজকে আবার ললাটে কী লেখা আছে ও জানে না। ফোনটা বেজে উঠল। মোবারক মিয়া ফোন দিয়েছে। যদিও নাম্বার সেভ করা নেই, তবে শেষের 3টা অক্ষর মায়া মনে রেখেছে, 394। সে কারণেই বুঝতে পারল মোবারক মিয়া ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, ম্যাম, আপনি এখন কোথায় আছেন? কালশিতে আছি, চিন্তা করবেন না, আমি সময় মতো চলে আসব। মায়া ঠিক 4টা বাজার 10 মিনিট আগে ওই অফিসটাতে পৌঁছে যায়। 10 মিনিট ওয়েটিং রুমে এসির বাতাস খেয়ে আবির চৌধুরীর কাছে সাক্ষাৎকার দিতে কাচের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, আসতে পারি? ইয়েস। কাচের দরজা ঠেলে ভিতরে ঢুকতেই মায়ের দিকে আবিরের দৃষ্টি আটকে গেল। প্রথম দেখাতেই আবিরের হৃদয়ে ভালো লাগা বিরাজ করতে লাগলো। সাদা রঙের জমিনে কালো সুতো দিয়ে হাতের কাজ করা কামিজ গায়ে জড়িয়েছে। কালো রঙের জমিনে সাদা সুতো দিয়ে হাতের কাজ করা দোপাট্টা দিয়ে মাথায় কাপড় দিয়ে নিজেকে জড়িয়ে নিয়েছে। কালো রঙের সালোয়ার আর পায়ে স্লিপার। চোখ দুটো বেশ ভাসা ভাসা, তাতে কাজলের প্রলেপ এঁকেছে। শ্বেত শুভ্রতায় এক ধরনের পবিত্রতা মেয়েটার সারা অঙ্গে ছড়িয়ে পড়েছে। ও যে অসম্ভব সুন্দরী এতে কোনো সন্দেহ নেই। ছিপছিপে গড়ন বেশ লম্বা, তবে দেহের সৌন্দর্যের থেকে মুখের শিশুসুলভ সারল্য আবিরকে মুগ্ধ করেছে বেশি। মেয়েটার চেহারার মধ্যে এক ধরনের দুঃখবোধ লুকিয়ে আছে। সেদিকে তাকিয়ে আবিরের মনে হলো, আচ্ছা, মেয়েটার দুঃখ কি ওর দুঃখ কষ্টের থেকেও বেশি? তবে মেয়েটার কণ্ঠস্বর বেশ পরিচিত মনে হলো। মায়া খুব অস্বস্তি বোধ করছে। করারই কথা, অপরিচিত একজন পুরুষ লোক যদি এভাবে তাকিয়ে থাকে তাহলে অস্বস্তি হওয়ারই কথা। বলতেই হবে মানুষটা দেখতে আকর্ষণীয়। জিম করা পেটানো শরীর, বেশ লম্বা, মাথার চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো, চোখে রিমলেস চশমা, পুরো অবয়বে আভিজাত্যের দ্যুতি ছড়িয়ে আছে। পরনে কালো ব্লেজারের সাথে ফেডেড ব্লু ডেনিম। বয়স 30-এর উপরে হবে। মানুষটার চোখ দুটো অদ্ভুত সুন্দর, এক ধরনের সম্মোহনী শক্তি রয়েছে। এক পলক তাকিয়ে থাকলে ওই চোখের নেশায় যে কেউ পড়ে যাবে। ওনার শরীর থেকে পারফিউমের মিষ্টি সুবাস রুমটাতে ছড়িয়ে পড়ছে। সুবাসটা বেশ পরিচিত। মায়া গলা খাকারি দিয়ে রিনরিনে কণ্ঠে বলে, আমি মায়াবতী। আবির মায়াবতী নামটা শুনে মনে মনে বলে, নামের সার্থকতা আছে বটে। এরপর মায়ার দিকে তাকিয়ে নিজের সামনে সোফাটার দিকে আঙ্গুলি নির্দেশ করে বলে, বসুন। মায়া নিজের আসন গ্রহণ করে রুমের চারপাশটায় একবার চোখ বুলিয়ে নেয়। ঝা চকচকে ফার্নিচার দিয়ে সাজানো। 5 স্টার হোটেলের ভিআইপি রুম বললেও কম বলা হবে। এত বিত্ত বৈভবের মাঝেও একরাশ শূন্যতা আর এক আকাশ সমান কষ্ট নিয়ে আবিরের বসবাস। ওর জীবনের পরিস্থিতি ওকে ঘর সংসারে আকৃষ্ট করেনি। তাই তো 34 বসন্ত পার হয়ে গেলেও বিয়ের প্রতি ওর কোনো আকর্ষণ জন্মায়নি। তবে এই বৃদ্ধ মানুষটার কথা ও ফেলতে পারেনি, যেই মানুষটা আজ 30 বছর ধরে এই সম্পত্তিটা আগলে রেখেছে। নীলাম্বরী কোম্পানিকে ওই মানুষটা আন্তর্জাতিক কোম্পানিতে পরিণত করেছে। ভীষণ আল্লাহ ভীরু মানুষ। সৃষ্টিকর্তার ওপর অগাধ বিশ্বাস, সততা আর কঠোর পরিশ্রমের ফসল এই কোম্পানি। অফিসের পিয়নটা 2 কাপ কফি টেবিলে দিয়ে গেল। আবির 1 কাপ হাতে নিয়ে মায়াকে আর 1 কাপ নিতে বলল। মায়ারও একটু ক্লান্ত লাগছিল। শরীরটাকে সচল রাখতে মায়া কফির কাপে চুমুক দেয়।
আবির এক সিপ নিয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, আপনি চুক্তিপত্রটা ভালো করে পড়েছেন? পড়েছি। সই করতে আপত্তি নেই তো? আমার কিছু কথা ছিল। বলুন। আমারও কিছু কথা আছে আপনার সাথে। আপনার বলা শেষ হলে আমি বলবো। আমি বলতে চাচ্ছিলাম, আপনি যেহেতু দেড়মোহর দিয়ে বিয়ে করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কন্ট্রাক্ট ম্যারেজে না গিয়ে স্বাভাবিকভাবে বিয়ে করতে পারেন। এরপর যতদিন ইচ্ছা আপনি বিয়ে বন্ধনে আবদ্ধ থাকলেন। যেদিন মনে হবে এই বন্ধন থেকে মুক্ত হওয়া দরকার, সেদিনই মুক্ত হয়ে যাবেন। তাছাড়া মায়ের কথা শুনে আবির মনে মনে বলল। মেয়ে তো হেব্বি শেয়ানা। তারপর কারণটা আবির জানতে চাইল। তাছাড়া কি? আপনি তো অর্ধেক দেড়মোহর ডিল সই হওয়ার সাথে সাথে দিয়ে দেবেন, আর বাকিটা আমার দাদি জিন্নাতুন্নেসার মৃত্যুর পর। এক্সট্রাক্টলি মানে হায়াত মৌতের কথা তো আমরা কেউই বলতে পারবো না, তাই না? আসলে আপনাকে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি দাদির কারণে। ডাক্তার বলেছে দাদির আয়ু আর মাত্র 1 বছর। উনার ক্লোন ক্যান্সার ধরা পড়েছে। আমার বিয়ে, ঘর সংসার এসব একটাও ভালো লাগে না। শুধু দাদির কথা রাখতেই বিয়েটা করার সিদ্ধান্ত নিয়েছি। তা না হলে দাদি আমাকে কোনো সম্পত্তি দিবে না, সব ট্রাস্ট করে দিবে। মায়া মনে মনে বলল। দাদির কথা রাখতে উনি বিয়ে করতে রাজি হয়েছেন, আবার কদিন পর বলবেন দাদির কথা রাখতে বাচ্চা পয়দা করবেন। সুতরাং ও মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে কন্ট্রাক্ট ম্যারেজে ও যাবে না। বেটা তো ওকে বিয়ে করে শত কোটি টাকার সম্পদ হাতিয়ে নিবে, তাহলে ওকে বিয়ে করতে সমস্যা কোথায়? এমন তো নয় হাড় হাবাতে বিয়ে করে বউয়ের খরচ জোগাতে পারবে না। মায়াকে নীরব থাকতে দেখে আবির বলল। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? না পারার তো কিছু নেই। আপনি তো হিব্রু ভাষায় কথা বলছেন না, খাঁটি বাংলা ভাষায় বলছেন। তারপর আমি ভাবছি অনেক সময় মিরাক্কেল ঘটে যায়। মানে আপনার দাদি যদি না মারা যান। আবির একটু চটে গিয়ে বলল। আচ্ছা, আপনি তো জেনে শুনেই এসেছেন এটা চুক্তির বিয়ে, তাহলে এত মাথা বকাচ্ছেন কেন? সই করলে করুন, না হলে রাস্তা মাপুন। ভাত ছিটালে কাকের অভাব হয় না। মায়া খুব অপমানিত বোধ করলো। ও শটান হয়ে সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল। আপনি জানতে চেয়েছিলেন আমার কিছু বলার আছে কিনা। যা বলার ছিল বলেছি। যদি আপনি মানেন তাহলে আমি সই করব, না হলে সম্ভব নয়। আসছি। কথা বলেই মায়া রুম থেকে বেরিয়ে যায়। বাইরে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। মোবারক মিয়া মায়ার দিকে তাকিয়ে বলল। বসুন, বৃষ্টিটা কমলেই একটা সিএনজি ডেকে দেব। একসময় মোবারক মিয়াকে আবির চৌধুরী ডেকে পাঠালো। কাচের দরজা ঠেলে ভিতরে ঢুকতেই আবির বলল। এ তো হেব্বি শেয়ানা। কন্ট্রাক্ট বিয়েতে উনি রাজি নন? উনি কি বলেছে স্যার? দেনমোহর দিয়েই যেহেতু বিয়ে হবে, সেই কারণে কন্ট্রাক্ট বিয়ে করে কী লাভ? বরং স্বাভাবিকভাবেই বিয়েটা হলে আমার যতদিন ইচ্ছা সংসার করব, আর মন না চাইলে ডিভোর্স দিয়ে দিব। মোবারক কিছুক্ষণ চুপ থেকে বলল। স্যার, যদি অভয় দেন তাহলে একটা কথা বলতে পারি? হ্যাঁ, বলো। তিনি কিন্তু কথাটা খারাপ বলেননি। দাদি কবে মারা যাবেন তার তো দিনক্ষণ ঠিক নাই। সেভাবে স্বাভাবিকভাবে বিয়ে হলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। আর এর আগে যদি দাদিমা মারা যান, আপনিও তাকে তৎক্ষণাৎ ডিভোর্স দিয়ে দিবেন। ইতিমধ্যে খোঁজ নিয়ে দেখেছি ওনাদের পরিবার খুব ভদ্র। 4 ভাই বোনের মধ্যে উনি সবার বড়। বাবা শয্যাশায়ী, মা গৃহিণী। সুতরাং আপনার জন্য কোনো বিপদের কারণ হবে না। মাথার উপর শক্ত পোক্ত অভিভাবক নেই। যখন ইচ্ছা তখন ডিভোর্স দিলে কারো কাছে জবাব দিয়ে তার প্রয়োজন নেই। কথাগুলো আবির চৌধুরীর পছন্দ হলো। উনি মোবারক মিয়াকে দেখতে বললেন মায়া চলে গিয়েছে কিনা। মোবারক মিয়া মাথা নাড়িয়ে বললেন। যায়নি, বৃষ্টি হচ্ছে বলে ওনাকে বসে রেখেছি। ওদিকে মায়াও একটু বিপাকে পড়ে গেল। ভেবেছিল আবির চৌধুরীকে বুঝিয়ে ও যদি স্বাভাবিক বিয়েতে রাজি করাতে পারত তাহলে এককালীন অনেকগুলো টাকা হাতে পেত। মনটা খুব খারাপ হয়ে গেল। বৃষ্টিটা ধরে আসাতে অফিস থেকে বেরিয়ে উবার কল করলো আর মনে মনে বলল। এমনি হাতে একদম টাকা পয়সা নেই, তার উপর এক গাদা টাকা উবারে খরচ হয়ে গেল।
ওদিকে ইরাটা কেন যেন আজ 2 দিন ধরে বারবার বমি করছে। ওকে ডাক্তার দেখাতে হবে, বাবার ওষুধ কিনতে হবে, রুবেলের এইচএসসির ফর্ম ফিল আপের টাকা দিতে হবে, নোবেলের 3 মাসের স্কুলের বেতন বাকি আছে, না দিতে পারলে টেস্ট পরীক্ষা দিতে পারবে না। কি যে করবে মায়া কিছুই বুঝে উঠতে পারছে না। নিজেকে খুব অসহায় লাগছিল। এমন সময় পিছন দিকে কে যেন ডাকলো। মায়া ম্যাম, একটু দাঁড়ান। মায়া পিছনে ফিরে তাকিয়ে দেখে আবির চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট মোবারক মিয়া। মনে মনে মায়া একটু বিরক্ত হয়, ওবার চলে এসেছে, আর ইনিই বা কেন এভাবে রাস্তায় চিৎকার করে ওকে ডাকছে। ভ্রুকুচকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, এভাবে মাঝ রাস্তায় আমার নাম ধরে চেঁচাচ্ছেন কেন? সরি ম্যাম, স্যার আপনাকে ডাকছেন। প্লিজ একটু আসুন। আমার উবার চলে এসেছে। সমস্যা নাই, আমি ড্রাইভার সাহেবের সাথে কথা বলে নিচ্ছি। আপনি একটু অফিস যান, মনে হচ্ছে ভালো কিছু একটা হবে। আবির ওর অফিস রুমের কাচের দেওয়াল দিয়ে বৃষ্টিস্নাত বিকেলটা দেখছিল। দেওয়ালের ওপাশে থরে থরে কৃষ্ণচূড়া ফুটে আছে। দুটো শালিক কৃষ্ণচূড়ার ডালটায় বসে নিজেদের চঞ্চু দিয়ে সোহাগ বিনিময় করছে। মায়া আবারও অফিসে ফিরে আসলো। একটু ইতস্তত করে কাচের দরজা ঠেলে ভিতরে রিনরিনে কণ্ঠে বলল, আসতে পারি? আবির পিছন ফিরে মায়ার দিকে তাকিয়ে বলল, আসুন। মায়া ভিতরে আসার সাথে সাথে মোবারক মিয়া চলে আসলেন। আবির না তাকিয়ে মোবারক মিয়াকে বলে, মোবারক, ডিলের কাগজপত্রগুলো নিয়ে আসো। এরপর আবির চৌধুরী নিজের আসনে বসে মায়াকে তার মুখোমুখি চেয়ারটায় বসতে বলে। ততক্ষণে মোবারক মিয়া চুক্তিপত্র এনে মায়ার সামনে এগিয়ে দেয়। মায়ার চাওয়া মতো ওখানে কন্ট্রাক্ট ম্যারেজ কথাটা ওরা রাখেনি, বিয়ের নর্মাল কাবিননামা। বিষয়টা মায়ের খুব ভালো লাগলো। তবে উসুল 10 লাখ টাকা লেখা আছে। মায়া ইতিউতি করতে লাগলো। সেদিকে লক্ষ্য করে আবির বলল, সমস্যা কি? আপনার শর্ত তো মেনেই নিয়েছি। পরশু শুক্রবার গাড়ি পাঠাবো দুপুর 2টার সময়। আপনি একদম রেডি হয়ে থাকবেন। কাজীকে বলাই আছে আমি ঠিক 3টায় কাজী অফিসে যাব। সেখানে গিয়ে বিয়ের কাজটা শেষ করে 4টার মধ্যে বাসায় চলে আসব। 4:30টায় দেশের বাইরে অনলাইনে আমাকে একটা মিটিংয়ে অংশ নিতে হবে। আমি ঘড়ি ধরে চলতে পছন্দ করি। একটা কথা জানার ছিল, বলুন। আপনার এই সিদ্ধান্তের কথা বাসায় আপনার বাবা মা জানে? না, আমি কাউকে জানাতে চাইছি না। তাহলে আপনি বিয়ের পর আমার বাসায় কিভাবে থাকবেন? সে ভাবনা ভেবেছি। বাসায় সবাইকে বলবো ঢাকার বাইরে আমার চাকরি হয়েছে। এটা ছাড়া আর কিছু বলার নেই। কেননা এভাবে বিয়ে হওয়াটা আমার মা বাবা কেউ মেনে নেবেন না। তার ওপর মায়া সই করছিল না দেখে আবির বলল। এখন কি সমস্যা? মায়া মনে মনে ভাবলো পেটে খিদে, মুখে লাজ রেখে লাভ নেই, তাই বেশ স্পষ্ট করে বলল। আমি উসুলের 10 লাখ টাকা এখনো বুঝে পাইনি। আবির বেশ তাচ্ছিল্য ভরে বলল, টাকা নিতে সমস্যা নেই, শুধু চুক্তির বিয়েতেই সমস্যা। বিজ্ঞাপনে 2টা বিষয়ই উল্লেখ করা ছিল। যদি চুক্তির বিয়েতে রাজি হন তাহলে আপনাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে, অথচ আপনি সেই শর্তে রাজি হলেন না, কিন্তু বিজ্ঞাপনে উল্লেখিত টাকাটা নিতে সমস্যা নাই। আবিরের কথাগুলো মায়ার শরীরে কাটার মতো ফুটলো। তবুও হজম করে নিয়ে মায়া বলল, টাকার প্রয়োজন ছিল বলেই এসেছি। যেমন আপনার আমাকে প্রয়োজন। প্রত্যাখ্যান করে চলেই তো যাচ্ছিলাম। আপনি ডেকে আনলেন বলেই তো আসলাম। অন্য সময় হলে আবির এই মেয়ের মুখে ঝামা ঘষে দিত, কিন্তু এখন সেটা সম্ভব নয়। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে তাকে কিল খেয়ে কিল হজম করতে হবে। এরপর নিজের ড্রয়ার থেকে 10 লাখ টাকা বের করে মায়ের হাতে ধরিয়ে দিল। টাকা গুনে নিয়ে মায়া স্ট্যাম্পে সই দিয়ে বলল, তাহলে ওই কথাই রইল। আমি ঠিক 3টার দিকে পরশু বাসা থেকে বের হয়ে আনসার ক্যাম্পের মেইন রোডে পৌঁছে যাব। মেয়েটাকে আবিরের কেন যেন খুব চেনা মনে হচ্ছে। মায়ের মুখের দিকে তাকিয়ে ভাবছে এই মুখ সে কোথায় দেখেছে। মনের কথাটা চেপে না রেখে একসময় উগরে দিয়ে বলল, আপনাকে আমি কোথাও যেন দেখেছি। মায়ের মনে পড়েছে কাল এই লোক ওকে লিফট দিয়েছে। ওর কেন যেন মনে হলো কালকের কথা লোকটাকে জানিয়ে দেওয়া উচিত, পরে যদি আবার কোনো ঝামেলায় পড়তে হয়। সে কারণে মায়া ঠোঁটের কোণায় হাসির আভাস এনে বলল, আপনার স্মরণ শক্তি বেশ প্রখর। ঠিক ধরেছেন, কাল আপনি আমাকে ঝড় বৃষ্টির সময় লিফট দিয়েছিলেন।
আবিরের খুব জানতে ইচ্ছা হলো মায়া কেন ওই ঝড় বৃষ্টির রাতে ওই রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল। কৌতূহলবশত জিজ্ঞাসা করলো। যদি কিছু মনে না করেন একটা কথা জানতে চাইছিলাম। বলুন। কাল ওই সময় আপনি ওখানে কেন গিয়েছিলেন? বলতে সমস্যা নেই, অন্য আরেকদিন বলবো। এখন আমাকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আকাশটা আজও মেঘাচ্ছন্ন। এতগুলো টাকা নিয়ে সিএনজি করে যাওয়া ঠিক হবে না। মোবারক আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। না, আমি একাই যেতে পারবো। আবির একটু নরম ধমক দিয়ে বলে। বললাম তো, মোবারক আপনাকে বাড়িতে পৌঁছে দিবে। এক কথা বারবার বলা আমি পছন্দ করি না। মায়া প্রচণ্ড অবাক হলো। এখনো তো বিয়েই হয়নি, তাতেই খবরদারি করতে শুরু করেছে। তবে এখন আর কথা বাড়াতে ইচ্ছা করলো না। টাকা যখন নিয়েছে কিছুটা হলেও আবির চৌধুরীর কাছে দায়বদ্ধ হয়ে পড়েছে। যাক, আবির চৌধুরী মোবারক মিয়াকে ডেকে মায়াকে বাড়িতে পৌঁছে দিতে বলল। মায়া মোবারকের পিছু পিছু চলে গেল। অফিসের বাইরে এসে মোবারক বিএমডাব্লিউ গাড়ির দরজা খুলে মায়াকে মাঝের সিটটাতে বসতে বলল। ড্রাইভারের পাশের সিটে মোবারক মিয়া বসার সাথে সাথে গাড়িতে স্টার্ট দিল রফিক মিয়া। মায়া গাড়িতে উঠেই কনফার্ম হলো কাল রাতে এই গাড়িতে করে ও বাসায় ফিরেছে। এরপর রফিক মিয়া মোবারকের দিকে তাকিয়ে বলল। কোথায় যাব? মোবারক মায়ের কাছে পুরো ঠিকানা জানতে চাইলো। মায়া পুরো ঠিকানাটাই বলল। কিন্তু ওদের গলিতে এত বড় গাড়িটা ঢুকলে আর কোনো যানবাহন চলাচল করতে পারবে না। সে কারণে মায়া মোবারক মিয়াকে বলল। মিরপুর 1 নম্বরে আনসার ক্যাম্পের সামনে আমি নেমে পড়ব। বাসা পর্যন্ত গাড়িটাকে নেওয়া যাবে না। ঠিক আছে, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দেব। সন্ধ্যা হয়ে গেছে, একা যাওয়া ঠিক হবে না। মায়াও কোনো উচ্চবাচ্যও করলো না। আসলে এতগুলো টাকা সাথে আছে, সুতরাং মোবারক মিয়া গেলে মন্দ হয় না। গাড়ি থেকে নামার সময় রুবেল মায়াকে দেখে ফেললো। একটু অবাক হলো। ওর বোন এত বড় চাকরি তো করে না যে বিএমডাব্লিউ গাড়িতে করে বাড়ি ফিরবে। ও দূর থেকে মায়াকে ফলো করতে লাগলো। আরও অবাক হয়ে দেখলো সন্ডা মার্কা একটা লোক ওকে ম্যাডাম ম্যাডাম করে মুখে ফেনা তুলছে। মায়াকে বাড়িতে পৌঁছে দিয়ে মোবারক মিয়া চলে গেল। মায়া ঘরে ঢুকতেই ওর মা একটু বিরক্ত হয়ে বলল। কিরে, তোর ফোন বন্ধ ছিল কেন? মায়ার মনে পড়লো আবিরের অফিসে ঢোকার সময় মোবাইলটা অফ করে রেখেছিল, কিন্তু তারপর আর চালু করা হয়নি। একটা বিশেষ কাজে ব্যস্ত ছিলাম, সেই কারণে আমার মোবাইলটা অফ ছিল। কি কাজ? আমার ইন্টারভিউ ছিল। আম্মু আমার চাকরি হয়েছে। এখন আপাতত ঢাকার বাইরে পোস্টিং হবে। বছরখানেক কাজ করার পর ঢাকায় চলে আসতে পারবো। সে সময় রুবেল বাসায় ঢুকে বলল। ওটা কি তোমার বসের গাড়ি? না, আমাদের অফিসের গাড়ি। তবে বসই ব্যবহার করে। রাত হয়েছে বলে বাসায় পৌঁছে দিল। বেতন কত আপু? মায়া মুচকি হেসে বলল। বেতন জানতে হবে না, তোর কি কি লাগবে জানালেই সব পেয়ে যাবি। এমন সময় নোবেল এসে বলল। আপু, আমার 3 মাসের স্কুলের বেতন বাকি আছে। কাল সব পেয়ে যাবি। এরপর মায়া ওর মায়ের হাতে 1,00,000 টাকার বান্ডিল দিয়ে বলল। টাকাটা হাতে রেখো, আমাকে শুক্রবার মানিকগঞ্জ যেতে হবে। 1 সপ্তাহের আগে তো মনে হয় না আসতে পারবো। সংসারের খরচগুলো এটা দিয়ে আপাতত চালিয়ে নিও। আম্মা, ইরা কোথায়? ওর জ্বর এসেছে, সাথে বমিও হচ্ছে, মাথা তুলে বসতে পারছে না। তবে টাকার বান্ডিলটা হাতে নিয়ে ভাবছেন মেয়েটা কোনো খারাপ কাজে জড়িয়ে পড়ছে না তো। মায়ের মন বলে কথা, অজানা আশঙ্কায় ছটফট করে। মায়া মায়ের দিকে তাকিয়ে বলল। কি ভাবছো আম্মু? না মানে, বুঝতে পারছি, হয়তো ভাবছো মেয়ে কোনো খারাপ কাজে জড়িয়ে পড়লো কিনা। ইনশাল্লাহ তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আমি এমন কোনো কাজ করব না যা আমার ধর্মের সাথে সাংঘর্ষিক। আর তোমাদেরও মানহানি করব না। এই টাকাটা শতভাগ হালাল। এরপর মায়া ওর মায়ের সামনে থেকে সরে পড়ে। যদি মুখ ফসকে কিছু কথা বেরিয়ে যায় তখন তা সামলানো মুশকিল হয়ে যাবে। মায়া নিজের রুমে এসে দেখে আসলেই ইরার শরীর খুব খারাপ। ওরা দু বোন একই রুমে থাকে। ইরাকে এভাবে নির্জীব হয়ে বিছানায় পড়ে থাকতে দেখে মায়া খুব চিন্তায় পড়ে যায়। ও মনে মনে ঠিক করলো আগামীকালই ইরাকে ডাক্তার দেখাবে। এছাড়া ওর আর সময় হবে না। ইরার দিকে তাকিয়ে মায়া বলল। কি খাবি বল? আপু, আমি কোনো খাবারের গন্ধ নাকে নিতে পারছি না, গা গুলিয়ে উঠছে। ঠিক আছে, কালই তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব।
আমারও মনে হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া উচিত। পরদিন খুব ভোরে উঠে মায়া ইরাকে নিয়ে বের হয়। ইরাকে বাইরে দাঁড় করিয়ে রেখে ও ব্যাংকের ভিতর প্রবেশ করে। ওর কাবিনের বাকি 8 লাখ টাকা জমা দেয়। মাকে 1 লাখ দিয়েছে আর আজকে 1 লাখ নিয়ে বের হয়েছে। ইরাকে নিয়ে টেনশনে আছে। কি কাহিনী যে ঘটিয়েছে কে জানে। ব্যাংকের কাজ গুছিয়ে ইরাকে নিয়ে সরোয়ার্দী হাসপাতালে যায়। ওখানে পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার মায়াকে জানায় ইরা মা হতে চলেছে। একথা শুনে মায়া বজ্রহতের মতো ডাক্তারের দিকে তাকিয়ে থাকে। নিজের মনকে প্রবোধ দেয় সে হয়তো ভুল শুনেছে। তারপর আবারও সাহস সঞ্চয় করে ডাক্তারকে বলে, ম্যাম, আপনার কোথাও ভুল হচ্ছে। ওর তো বিয়ে হয়নি, মা হবে কি করে? ভুল আমার নয়, আপনার হচ্ছে। মা হলো কি করে তা আপনার বোনকে জিজ্ঞেস করুন। ইরা মায়ার সামনে মাথা নিচু করে বসে থাকে। মায়ার পুরো পৃথিবী দুলে উঠেছে। ওর চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। কানের ভিতর মনে হচ্ছে কোনো দাস মাসি ভনভন শব্দ করছে। ও ইরাকে নিয়ে টলতে টলতে চেম্বার থেকে বেরিয়ে আসে। এরপর ইরার দিকে তাকিয়ে কঠিনভাবে জিজ্ঞেস করে, তোর এই সর্বনাশ কে করলো? ইরা এরপরও চুপ করে থাকাতে মায়া কষে ওর গালে থাপ্পড় মারে। এতে হাসপাতালের লোকজন এসে মায়াকে বলে, এখানে কোনো সিনক্রেট করবেন না, যা করার বাইরে গিয়ে করুন। মায়া ওকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে আসে। এরপর ওর দিকে তাকিয়ে বলে, এখন চুপ করে থাকার সময় নয়। তুই কি কারোর সাথে সম্পর্কে জড়িয়েছিস? ইরার ঠোঁট কাঁপছে, চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে, মাথা শিরাগুলো দপদপ করছে। নিজেকে সামলে মাথা নাড়িয়ে বলে, হুম। তার পরিচয় কি? যাওয়াদ ওর নাম। আমাদের কলেজে মার্কেটিংয়ে অনার্স 3rd ইয়ারে পড়ে। এই কাহিনী কিভাবে ঘটলো? ওর সাথে একদিন রুম ডেট করেছিলাম। আমরা নিজেদের কন্ট্রোল করতে পারিনি। রুম ডেট করতে গিয়েছিলি কেন? এখন তার ফল হাড়ে হাড়ে ভোগ কর। তুই এই পাপ কাজ কিভাবে করলি? এখন তো পাপের ফল ভোগ করতে হবে। এ বাচ্চা রাখা যাবে না। আমি ডাক্তারের সাথে কথা বলে অ্যাবর্শন করানোর ব্যবস্থা করছি। ইরা কাঁদতে কাঁদতে বলে, আপু, আমি অ্যাবর্শন করাতে চাচ্ছি না। ভালো কথা। তাহলে জাওয়াতকে বল তোকে বিয়ে করতে। মায়া রুমটা সুন্দর করে গুছিয়ে দেয়। বাড়ির সবাইকে বলে কেউ যেন ইরা আর জাওয়াদের সাথে খারাপ ব্যবহার না করে। মায়া বাইরে থেকে খাবার অর্ডার করে। কাচ্চি বিরিয়ানি, মুরগির রোস্ট, গরুর মাংসের রেজালা, দই, মিষ্টি, বোরহানি সবই নিয়ে আসে। রুবেল আর নোবেল ভীষণ খুশি হয়। আজ মায়া নিজ হাতে খাইয়ে দেয়। কাল থেকে মায়ার নতুন জীবন শুরু হবে। বাবাকে কবে খাওয়াতে পারবে কে জানে। অনেক দিন পর এত মজার খাবার খেতে পেরে ওর বাবার চোখ দুটো ভিজে ওঠে। মায়ারও চোখটা আর্দ্র হয়ে ওঠে। ওর মনে পড়ে বাবা যখন চাকরিতে ছিল প্রতি শুক্রবার ওদের বাসায় পোলাও রান্না হতো। ওর বাবা নামাজ পড়ে আসার পর সব ভাই বোন একসাথে খেতে বসতো। ওর বাবা ওর মাকে বলতো, আমার মেয়েদের প্লেটে বেশি বেশি পোলাও রোস্ট দিবে, যাতে শ্বশুরবাড়িতে গিয়ে খাওয়ার আক্ষেপ না থাকে। আহা, কত না মধুর ছিল সেসব দিন। চাইলেও আর সেসব দিনে ফিরে যাওয়া সম্ভব নয়। তবে খাওয়া শেষ হবার পর মায়া ওর বাবার কাছে ইরার বিয়ের কথা বলে। অসুস্থ হলেও কি হবে, মাথাতে ঠিক কাজ করে। সাথে সাথে ইসাক মিয়া বললেন, তোর বিয়ের আগেও কিভাবে বিয়ে করে? তুই তো বড়, বিয়ে তো তোর আগে হওয়া উচিত। আব্বা, এতে কোনো সমস্যা নেই। আল্লাহর হুকুম হলে আমারও বিয়ে হয়ে যাবে। ডোর বেলটা বেজে ওঠে। মায়া ওর বাবার মুখ মুছিয়ে দিয়ে ওষুধ খাইয়ে ড্রয়িং রুমে চলে আসে। কারণ ওর মায়ের তো ঠিক নাই, যদি ওদের সাথে খারাপ ব্যবহার করে ফেলে। না, ওর মা কথা রেখেছে। মুখে হাসি না থাকলেও দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করেছে। শরবত আর মিষ্টি খাইয়ে ওদের বরণ করে ঘরে তুলেছে। যদিও ইরা আর জাওয়াদও অস্বস্তিতে আছে, সহজ হতে পারছে না। মায়া ওদের দুজনকে বাবার কাছে নিয়ে গেল। ইরা কাঁদতে কাঁদতে ওর বাবাকে বলল, আব্বা, আমাকে মাফ করে দাও। আমি একটু ভুল করে ফেলেছি। বিয়ে করাটা ভুল নয়, তবে তোমার সময়টা ভুল ছিল।
তোমার বড় বোনের এখনো বিয়ে হয়নি, সে কথা ভাবা উচিত ছিল। তোমাদের পড়াশোনা এখনো শেষ হয়নি, সে কারণে এই মুহূর্তে বিয়ে করা উচিত হয়নি। মায়া ওর বাবার মুখের কথা কেড়ে নিয়ে বলে। যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। আব্বা, এখন ওদের সামনে চলার পথ যেন সহজ হয় সেই দোয়া করো। আর আমিও কাল নতুন চাকরিতে জয়েন করছি, আমাকে এখন থেকে মানিকগঞ্জে থাকতে হবে। আমার জন্য দোয়া করো আব্বা। এর মাঝে সালেহা বেগম টেবিলে খাবার বেড়ে দিলেন। মায়া ওদেরকে ওর বাবার রুম থেকে নিয়ে এসে খাবার টেবিলে বসিয়ে দিল। খুব মজা করে সবাই রাতের খাওয়া শেষ করলো। মায়া সবার মুখের দিকে তাকিয়ে দেখলো কাল থেকে ওকে এগুলো মিস করতে হবে। বুকের ভিতরটা মোচড়াতে লাগলো, চোখটা বারবার ভিজে উঠতে লাগলো। কত সুন্দর এই দিনগুলো। সালেহা বেগম খেয়াল করলেন মায়া তেমন কিছুই খেলো না। উনি ভাবছেন ইরা এভাবে বিয়ে করাতে হয়তো মায়ার মনের উপর চাপ পড়েছে। মনে মনে ইরার ওপর উনি ক্ষুব্ধ হলেন। খাওয়া শেষ করে ইরা আর জাওয়াদ নিজেদের রুমে চলে যায়। মায়া বালিশ নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। এই রুমে এক সেট সোফার পাশে একটা ছোট্ট খাট রাখা হয়েছে। কালে ভদ্রে বাসায় মেহমান আসলে এখানেই ঘুমায়। খাটের পাশে একটা টেবিল রয়েছে, টেবিলের কোল ঘেঁষে একটা বুক সেলফ রয়েছে, সেখানে নানা ধরনের বই রাখা আছে। এতটুকু ঘরে এতগুলো ফার্নিচার থাকায় রুমটা যেন হিজিবিজি হয়ে আছে। রাতের সব কাজ গুছিয়ে সালেহা বেগম মায়ার পাশে বসে বলেন, আমাকে কি তোর বোকা মানুষ মনে হয়? মায়ের কথা শুনে মায়া চমকে ওঠে। মনে মনে ভাবে আম্মা কি কিছু বুঝে ফেলেছেন? না বুঝার ভান করে মায়া বলে, এটা তুমি কি বললে আম্মু? তোমাকে বোকা ভাবতে যাব কোন দুঃখে? তাছাড়া তুমি খোলাসা করে না বললে কিভাবে বুঝবো তুমি কোন বিষয়ে কথা বলছো? ইরা কনসিভ করেছে তাই না? সেই কারণে বোনের কুকর্ম চাপা দিতে এভাবে চটজলদি বিয়ে দিয়েছিস? আসতে বলো, দেয়ালেরও কান আছে। তোমার ছেলেরা শুনলে এরার মান সম্মান থাকবে না। তাছাড়া আমি আর কি করতে পারতাম? ভাগ্যিস ছেলেটা পাশ কেটে চলে যায়নি, ওকে সাথে সাথে বিয়ে করতে রাজি হয়েছে। তা না হলে কি হতো বলো তো? আজ মনে হচ্ছে জন্মের সময় ওর মুখে লবণ দিয়ে মারা উচিত ছিল। এই অকাম করতে কি করে পারলো? আম্মা এসব কথা বলো না, যা হওয়ার হয়ে গিয়েছে। এখন সামনের দিন যেন ভালো হয় সেই দোয়াই করো। রাত 12টা বাজে, তুমি শুয়ে পড়ো, আমারও একটু ঘুমানো দরকার। সালেহা বেগম চলে গেলেন। মায়া জানে আজ ওর দু চোখে ঘুম আসবে না। এটা ভেবে ওর ভালো লাগছে। ইরা অন্তত ওর ভালোবাসার মানুষের সাথে ঘর বাঁধতে পেরেছে। মায়ার মতো ভাগ্য ওকে অন্তত বরণ করতে হলো না। কাল থেকে শুরু হবে ওর নতুন জীবন। সে জীবনটা কেমন হবে ও জানে না। বিছানায় শুয়ে ও ঘুমানোর চেষ্টা করছে। ঘুম ভাঙতেই ইরার দৃষ্টি জানালা ভেদ করে আকাশের বুকে পড়ল। আকাশটা বিশাল। বিশাল আকাশটা দেখলে মনটাও বিশাল হয়ে যায়। আজকের সকালটা ইরার কাছে অন্যরকম সুন্দর লাগছে। ও যে কনসিভ করেছে এটা ও বুঝতে পেরেছিল, কিন্তু কিভাবে বিষয়টা সামনে আনবে সেই উপায় বের করতে পারছিল না। মাথা থেকে একটা বিশাল চিন্তা দূর হলো। জাওয়াদের দিকে ইরা তাকিয়ে দেখলো ওকে জড়িয়ে কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ইরা ওর মুখের দিকে তাকিয়ে থাকলো। চেহারাটা নিষ্পাপ লাগছে। ইরার তাকিয়ে থাকা দেখে জাওয়াদ বলল, এভাবে তাকিয়ে থেকো না, নজর লাগবে। আপন মানুষের নজর বেশি লাগে। তুমি ঘুমের ভান করে শুয়ে বউয়ের আদর খাওয়ার চেষ্টা করছো। কিন্তু বইয়ের আদর তো কপালে জুটলো না। ইরা হঠাৎ একটু গম্ভীর হয়ে গেল। সেদিকে লক্ষ্য করে জাওয়াদ বলে, কি ব্যাপার, মুড অফ হয়ে গেল কেন? কি ভাবছো? তেমন কিছু না, আপার জন্য মন খারাপ লাগছে। আমাদের এই সংসারটার জন্য আপা মুখে রক্ত তুলেই ইনকাম করছে, সব দায়িত্ব সুচারুরূপে পালন করার চেষ্টা করছে। আর আমি স্বার্থপরের মতো বিয়ে করে নিজের শোকটা উপলব্ধি করছি। আপার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি জানি আমার পরিবারের সবার চোখে আমি অনেক ছোট হয়ে গিয়েছি, শুধু তোমার জন্য। শুধু শুধু আমাকে দোষের ভাগিদার করছো কেন? আমি এই মুহূর্তে বিয়ে দাসী করতে চাই না। কেন মনে নাই? তুমি আমাকে জোর করলে কেন? কিন্তু রুম ডেট তুমি করতে চেয়েছো। চেয়েছি, আজকাল সবাই তো করে, তাই বলে আমি আম্মাকে মুখ দেখাবো কি করে?
জাওদের কাছেও বিষয়টা খুব বিব্রত করছে। ওকেও তো সবাই চরিত্রহীন ভাবছে। জাওয়াদ গলার স্বরটা কোমল করে ইরাকে বলে, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। এখন এই বিষয় নিয়ে আফসোস কিংবা অনুশোচনা করে লাভ নেই, বরং যে আসছে তার জন্য আমাদের দুইজনকে মানসিকভাবে সুস্থ থাকতে হবে। দরজা নক করার শব্দে দুজনেই তাদের কথোপকথন বন্ধ রাখলো। এরপর ইরা নিজের এলোমেলো শাড়িটা গুছিয়ে নিয়ে খাট থেকে নেমে দরজা খুলে বলল, ডাকছিস কেন? আম্মা তোমাদেরকে নাস্তা খেতে ডাকছেন। আসছি। আজ শুক্রবার। সালেহা বেগম দুই ছেলেকে জুম্মার নামাজে পাঠানোর জন্য হাঁকডাক করছেন। ইরাও জাওয়াদকে নামাজে যাওয়ার জন্য তাড়া দিতে লাগলো। মায়া সকাল 11টায় কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গিয়েছিল। আসলে কাল ওর মাথা কাজ করেনি। জাওয়াদের জন্য আরও কিছু কেনাকাটার দরকার ছিল। বেশি দূর যায়নি। মিরপুর নিউ মার্কেটে ঢুকে দুটো ট্রাউজার, টি শার্ট আর একটা সুতি পাঞ্জাবি কিনে রিক্সা করে বাড়ির পথে রওনা দিল। আসলে ওর হাতে সময় কম। আজকে ওকে 3টার মধ্যে বাসা থেকে বের হতে হবে। আবির চৌধুরীর সাথে সেই রকমই কথা হয়েছে। ঘরে ঢুকতেই সালেহা বেগম বললেন, সাত সকালে না বলে কোথায় গিয়েছিলি? সেটা হাতে শপিং ব্যাগটা দেখিয়ে বলল। কিছু টুকটাক কিনতে গিয়েছিলাম। এরপর ইরা আর জাওয়াদকে ড্রয়িং রুমে ডেকে মায়া শপিং ব্যাগটা জাওয়াদের হাতে দিয়ে বলল, দেখো তোমার পছন্দ হয় কিনা। আপা, এসবের দরকার ছিল না। ছিল ভাই, আজ তো জুম্মাবার, তোমাকে তো নামাজে যেতে হবে। পোশাকগুলো দেখে জাওয়াদ বলল। খুব সুন্দর হয়েছে। এরপর মায়ার দিকে তাকিয়ে বলল, আপা, আমি ভাবছি আমাদের বাসায় গিয়ে আব্বা আম্মাকে আরো একবার বুঝিয়ে বলার চেষ্টা করব। বুঝিয়ে বললে হয়তো ওনারা মেনে নিতেও পারে। এভাবে শ্বশুর বাড়ি থাকাটা ভালো দেখাবে না। জাওয়াদের কথা শুনে সালেহা বেগম মনে মনে বললেন, এমনিতেই টানাটানির সংসার, তার উপর আবার নতুন একজন সদস্য বাড়লে ওনার পক্ষে সংসার চালানো কঠিন হয়ে যাবে। নিজের সন্তানদের শাক ভর্তা ভাজি দিয়ে ভাত খেতে দেওয়া যায়, কিন্তু পরের সন্তানকে এগুলো দেওয়া যায় না। মাঝখানে বদনামের ভাগিদার হতে হবে। যেভাবেই হোক জামাই তো হয়েছে, সুতরাং উনি চায় না নিন্দার ভাগিদার হতে। আপদ বিদায় হলে উনি খুশি। আর ইরারও নিজের ভুলের খেসারত দেওয়া উচিত। মায়া কিছু বলার আগেই সালেহা বেগম বললেন, তাই মনে হয় ভালো হয়। এমন সময় ডোরবেলটা বেজে উঠল। নোবেল দরজা খুলে দেখে ওর ছোট ফুফু জবা আর চাচা জহির এসেছে। নোবেল সালাম দিয়ে ভিতরে আসতে বলে। জবা ভিতরে ঢুকেই ড্রয়িং রুমে সালেহাকে বলল, ভাবি, চুপি চুপি মেয়ের বিয়ে দেওয়াটা কি ঠিক হলো? আমাদের ভাইয়ের মেয়ের বিয়ে তুমি আমাদের ছাড়াই দিয়ে দিলে, এ কেমন কথা? কেবল তো কাবিন হয়েছে, উঠানোর সময় তোমাদের অবশ্যই বলতাম। চাচা জহির এ সময় একটু খোঁচা দিয়ে বলল, তা কাজটা তুমি ঠিক করো নাই। বড়টাকে রেখে ছোটটার আগে বিয়ে দেওয়া একদম উচিত হয় না। সালেহা বেগম মনে মনে ভাবছেন, এই বিয়ের খবর ওনারা কিভাবে জানলেন। মায়া ঠিক বুঝেছে, এইটা ইরার কাজ। নিশ্চয়ই ফেসবুকে ওর আর জাওয়াদের ছবি আপলোড দিয়েছে। এরপর জাওয়াদের দিকে তাকিয়ে জবা বলল, এই বুঝি তোমাদের জামাই? কথার ধরনটা জাওয়াদের ভালো লাগেনি। তারপরও ভদ্রতা রক্ষা করে সালাম দিল। জহির মিয়া সালামের উত্তর দিয়ে বলল, জামাই বাবুজি কোথায় চাকরি করছেন? না, এখন পড়াশোনা শেষ হয় নাই। বেকার। বমির বেগ আসাতে ইরা ছুটে ওয়াশরুমে চলে গেল। মায়া ইরার ওপর প্রচণ্ড বিরক্ত হলো। কথার প্রসঙ্গ ঘুরিয়ে দিতে মায়া বলল, চাচা, আজ তো জুম্মাবার, নামাজে যেতে হবে। আপনি কি প্রস্তুতি নিয়ে এসেছেন? আমি গোসল করে এসেছি। কতদিন ভাইজানের সাথে দেখা হয় না, তাই সময় বার করে আজকে আসলাম। সালেহা বেগম মনে মনে বললেন, তা ঠিক বলেছ জহির মিয়া, আজ তো এসে আমাকে কথা শোনাতে পারবে। এমনিতে সাহায্য সহযোগিতার নামগন্ধ নেই। কথা শোনানোর বেলায় যেন 16 আনার ওপর 18 আনা। সালেহা বেগম বুঝে পেলেন না ওদের কানে কিভাবে এই বিয়ের খবর পৌঁছালো। সংসারের ঝামেলায় ডিজিটাল নেটওয়ার্ক সম্পর্কে ওনার ধারণা নেই। যদি জানতেন হয়তো চুলের মুঠি ধরে ইরাকে কয়েক ঘা লাগিয়ে দিতেন। যাই হোক, এখন ওনাকে কিল খেয়ে কিল হজম করতে হচ্ছে। এদিকে মায়া জাওয়াদকে এখান থেকে সরিয়ে দিতে বলল,
তুমি গোসল সেরে নাও, একটু পরেই নামাজে যেতে হবে। জাওয়াত চলে যেতেই জহির মিয়া সালেহাকে বলল, শেষ পর্যন্ত বেকার ছেলের সাথে মেয়ের বিয়ে দিলে এমনিতেই ভাইজানের সংসার চালাতে হিসমিস খেতে হয়, তার উপর আবার ঐক্য ঝামেলা বাড়ি বয়ে আসলো। ওর চাচার কথা শুনে মায়ার প্রচণ্ড বিরক্ত লাগছে। নিজের বিরক্তি দমন করতে না পেরে বলল, চাচা, আমাদের সংসার তো আপনাকে চালাতে হয় না, তাই এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে আপনার সুস্থ মাথা ব্যস্ত করে লাভ নেই। এই তোমাদের এক দোষ, ভালো কথা বললেই গায়ে ফোসকা পড়ে। যাই, ভাইজানদের সাথে দেখা করে আসি। জহির চলে যেতেই জবা ইতি উতি করে সালেহা বেগমকে বলল। তোমার মেয়ে কি কনসেপ্ট করেছে? সালেহা বেগম কিছু একটা বলতে যাচ্ছিলেন, মায়া তাকে বলতে না দিয়ে বলল, বিয়ে যখন হয়েছে কনসেপ্ট করা তো স্বাভাবিক ব্যাপার, তবে এসব কথা কি আলোচনার বিষয়?